জেএনসি বিক্ষোভে আরেক সরকারের নতি শিকার, এবার ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই বিজয়টি সরকারের অব্যবস্থাপনার কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম। নতুন মন্ত্রী প্রহ্লাদ যোশী, সব বাধা ডিঙিয়ে সফল ককরোচ পার্টি। আলোচনায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এতদিন স্থিতিশীলতায় মনোযোগ দিয়েছে বিএনপি, মন্তব্য বিশ্লেষকদের। যেহেতু রাষ্ট্রপতি আগে থেকে চলে আসছেন এবং ক্রাইসিস সময় তিনি পার করতে পেরেছেন, নির্বাচনটাও তিনি করতে পেরেছেন, সেহেতু বিএনপি হয়তো মনে করেছে যে না, পরেও রাষ্ট্রপতি পদটা নিয়ে চিন্তা করা যায়। ওই জায়গাটা হয়তো বিএনপি ভালোভাবে রিড করতে পারছে যে কি থেকে কি হতে পারে। স্বনির্ভর সমৃদ্ধ দেশ গড়তে চায় সরকার, প্রবাসী বাংলাদেশি মেধাবীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই মিশব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। ভালোই ভালোই গণভোটের রায় মেনে নিন, বিরোধী নেতাদের হুঁশিয়ারি। সব সরকারি সংস্থায় দলীয়করণের অভিযোগ। সংকট কাটছে না সিএনজি স্টেশনে, দিনরাত দীর্ঘ সারিতে অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা, চরম ভোগান্তিতে শত শত চালক। কাফরুলের যুবদল নেতা হাফিজুর হত্যায় পেশাদার ভাট খুনি, বলছে পুলিশ। রাজনৈতিক রোষানল, অভিযোগ পরিবারের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। শুরুতে আন্তর্জাতিক সংবাদ। ককরোচ জনতা পার্টির তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মেন্দ্র নিজেই। তার পদত্যাগকে বড় জয় বলে অভিহিত করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঘোষণা দিয়েছেন আন্দোলন প্রত্যাহারের। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর এভাবেই যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টি ও রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিজেই জানান তিনি। দাবি করেন দেশ বিরোধী শক্তিগুলোর সুযোগ পণ্ড করতেই এ পদক্ষেপ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দ উল্লাস করেন শিক্ষার্থীরা। পাশাপাশি একে বড় বিজয় বলে অভিহিত করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই বিজয়টি সরকারের অব্যবস্থাপনার কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেন সোনম ওয়াংচু। এর আগে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে 6 জুন প্রথম আন্দোলন করেন অনলাইন বিদ্রুপ থেকে জন্ম নেয়া দল ককরোচ জনতা পার্টি। 20 জুন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন জোরালো করে তারা। আফরিন মৌ, নিউজ 24। ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছে অর্পণ করেছেন। এর আগে শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রহ্লাদ যোশী খাদ্য এবং জনবন্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি বিদ্যমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করবেন।
ছাত্র আন্দোলনের তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মোদী সরকার, এমনটি মনে করছে ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীরা। তবে তা মানতে নারাজ মোদী সরকার। তাদের দাবি, এটি কোনো চাপের কাছে নতির শিকার নয়। জনস্বার্থ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় যথাযথ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ দিন দিন তীব্র হতে থাকে। এর জের ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটির ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। দীর্ঘদিনের আন্দোলন, বিক্ষোভ, মিছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের মধ্যেই সরকারের উপর চাপ বাড়তে থাকে। আন্দোলনকারীরা একের পর এক কর্মসূচি দিয়ে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলন ঠেকাতে ব্যারিকেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ব্যবহার করা হয় প্যালেট গান। আন্দোলনের মধ্যেই শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করা হয়। এরপরও বিক্ষোভ অব্যাহত থাকায় আন্দোলনকারীদের সঙ্গে 2 দফা বৈঠক করে সরকার। তবে আন্দোলনকারীদের অবস্থান ছিল স্পষ্ট, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনায় বসবেন না তারা। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারীরা একে তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্য হিসেবে দাবি করেন। এদিকে বিরোধী দলগুলোর দাবি, সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে আন্দোলনের চাপ কার্যকর হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু আন্দোলনের প্রভাবেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি, জনমত এবং প্রশাসনিক বাস্তবতাও জড়িয়ে থাকতে পারে। অন্যদিকে বরাবরের মতো সরকারের দাবি, এটি কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, বরং সামগ্রিক পরিস্থিতি, জনস্বার্থ এবং প্রশাসনিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চৈতি রয়, নিউজ 24। কে হবেন নতুন রাষ্ট্রপতি, সে আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের নেতারা বলছেন, বিএনপির মনোনয়ন কে পাবেন নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে নেওয়া হবে সেই সিদ্ধান্ত। সম্ভাব্য তালিকায় রয়েছেন দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিপরিষদ সচিবের নামও আছে এই তালিকায়। তালিকা ইতিমধ্যে সংক্ষিপ্ত হয়ে এসেছে, এমন গুঞ্জনও চলছে। কার হাতে উঠছে বঙ্গভবনের চাবি, অর্থাৎ বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির দায়িত্ব যাচ্ছে কার ঘাড়ে? মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সবার নজর এখন এদিকেই। সম্ভাব্য তালিকার গুঞ্জনও ডালপালা মেলেছে। কেউ কেউ বলছেন তালিকা এখন অনেকটাই সংক্ষিপ্ত হয়ে এসেছে, আলোচনায় রয়েছে বেশ কয়েকজনের নাম, যাদের মধ্যে আছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, হাফিজউদ্দিন আহমদ ও রুহুল কবির রিজভির নাম। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিও আছেন আলোচনায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। বিএনপি নেতারা বলছেন, কে পাবেন দলের মনোনয়ন তা ঠিক হবে নীতি নির্ধারণী পর্যায়ে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। কে রাষ্ট্রপতি হবেন, যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। নির্বাচন কমিশন তফসিল দিবে, পার্লামেন্ট ডাকবে, তারপরে তফসিল ঘোষণা করে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। ব্যালটে ভোট দেবেন সংসদ সদস্যরা। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপ্রধান। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা যাচাই করে দেখা হবে। গতকাল 24শে জুলাই ছিল, 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে।
আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমান চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। কেন আগের আমলের রাষ্ট্রপতি এতদিন বহাল থাকলেন? বিশ্লেষকরা বলছেন, ভোটের পর সরকারের স্থিতিশীলতা অর্জনে বেশি মনোযোগ দিতে হয়েছে। সাংবিধানিক সংকট এড়ানোতেও ছিল সতর্ক দৃষ্টি। তাই নতুন মুখের সন্ধান করেনি ক্ষমতাসীনরা। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতিকে সমর্থন না জানালে দেশের ইতিহাস ভিন্ন হতে পারত বলেও মনে করে তারা। আরো জানাচ্ছেন শাহালি জয়। শপথ নিয়েছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। তখন মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়া ছিল বড় চমক। তার সামনে আরো বড় চমক হয়ে আসে ২৪-এর গণ অভ্যুত্থান। এরপর অন্তর্বর্তীকালীন, তারপর বিএনপির নির্বাচিত সরকার। রাষ্ট্রপ্রধানের দায়িত্বে সেই শাহাবুদ্দিনই অবশেষে ইস্তফা দিয়েছেন তিনি। সংসদ নির্বাচনের পর সাধারণত ক্ষমতাসীন দলের কেউ রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসেন, কিন্তু বিএনপি সরকার গঠনের পর সেই পথে হাঁটেনি। কেন এমন কৌশল, তা নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। বিএনপি ফোকাস করেছিল সরকার গঠন এবং সরকার স্টেবিলিটির উপরে প্রথম সময়টা। যেহেতু রাষ্ট্রপতি আগে থেকে চলে আসছেন এবং ক্রাইসিস সময় তিনি পার করতে পেরেছেন, নির্বাচনটাও তিনি করতে পেরেছেন, সেহেতু বিএনপি হয়তো মনে করেছে যে না, পরেও রাষ্ট্রপতি পদটা নিয়ে চিন্তা করা যায়। আরেকটা কারণ হইতে পারে যে এনসিপির উত্থান, জামাত, এরা যেভাবে রাষ্ট্রপতিকে উৎখাত করে যাতে তারা কোনো সুযোগ না নিতে পারে, আবার বিপ্লবী সরকারের ধারণাটাকে ফিরে এনে আসে। আন্দোলনকারীদের দাবি ছিল ২৪-এর গণ অভ্যুত্থানের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, বঙ্গভবন ঘেরাও সহ নানামুখী কর্মসূচি দেখা গেছে তাদের। তারপরও রাষ্ট্রপতি পদের প্রশ্নে অটল থেকেছে বিএনপি। দেশের প্রতি কমিটেড, আর হলো তার সে ব্যক্তিত্ব আছে, যে কোনো ক্রাইসিসে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। দেখেছেন নানান উত্থান পতন, পড়িয়েছেন ৩টি সরকারের শপথ। মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদকাল দেশের ইতিহাসের বাঁক বদলের সাক্ষী হয়ে থাকবে বলছেন বিশ্লেষকরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও রোবোটিক্স সামিটে অংশ নেন তিনি। বলেন, এই খাতকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সেমিকন্ডাক্টর শিল্পে শুল্ক প্রত্যাহারের কথাও উল্লেখ করেন সরকার প্রধান। রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, এই শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে এই খাতে ট্যাক্স মওকুফ হবে জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নতুন উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা অনুদানের ঘোষণাও দেন। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে চায় সরকার। প্রবাসে বাংলাদেশের বিশ্ব স্বীকৃত মেধাবীদের সঙ্গে যোগাযোগ গভীর করার উপরও জোর দেন তিনি। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরো গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে সামিটে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে রংপুর বিভাগের দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। ফাঁসিবাদ আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। সিলেটে বিভাগীয় সমাবেশে এই কথা বলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান।
গণভোটের রায় মেনে নিতে কড়া হুঁশিয়ারিও জানান তিনি। এদিকে সব সরকারি সংস্থায় দলীয়করণ করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগের অপরাধীদের বিচারের দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দুপুর থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকেলে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। দেশ থেকে ফ্যাসিবাদ ও চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার ডাক দেন তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব সরকারি সংস্থায় ভয়াবহ দলীয়করণ হচ্ছে। বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। সরকারের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান এলডিপি চেয়ারম্যানও। সিলেটের সমাবেশ দিয়ে বিভাগীয় কর্মসূচি শেষ হলেও ঢাকায় বৃহত্তর গণসমাবেশের ডাক দেন শরিক দলের প্রধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিএনজি স্টেশনে ভোগান্তি কাটছেই না। গ্যাস পেতে প্রতিদিনই অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আর এতে বিপাকে পড়েছেন চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। বাসাবাড়িতেও চুলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীর তেজগাঁও এলাকা। মধ্যরাত থেকেই পাম্পের সামনে সিএনজি অটোরিকশার এই দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোর 4টার সময় নামছি, সিরিয়াল দিয়ে 1 ঘন্টা দিয়ে পাইছি 50 টাকার গ্যাস। এখন ডিউটি করব নাকি আপনার গ্যাস নেওয়াতে সময় দিব? আমরা যারা গাড়ি চালাই প্যারার ভিতরে আছি আর কি। পাম্প কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কমে যাওয়ায় একটি সিলিন্ডার পূর্ণ করতে মাত্র 5 মিনিট লাগার কথা, সেখানে এখন সময় লাগছে 20 থেকে 25 মিনিট। ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অপেক্ষার প্রহর। আগে তো আমরা পাইতাম 15 PSI, এখন পাচ্ছি 2 PSI। কোন রকম চলতেছে, মেইন লাইনে কোনো গ্যাস নেই, অল্প আসতেছে, যেটুকু পাচ্ছি দিচ্ছি। দিন শেষে গ্যাস না পেয়ে অনেক চালককে ফিরতে হচ্ছে শূন্য হাতে। এদের দৈনিক আয় বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় ক্ষুব্ধ চালকরা। গ্যাসে তো প্রেশার নাই এরকমের, কিন্তু বিল তো দেখি আমরা ঠিকই ওঠে। লাইনে প্রেশার একদম কম, এজন্য অনেক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঢাকাতে। সিএনজি সংকটের এই আঁচ লেগেছে রাজধানীর বাসাবাড়িতেও। মিরপুর, মোহাম্মদপুর ও মগবাজার সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই জ্বলছে না চুলা। পেট্রোবাংলা জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন হলে সরবরাহ স্বাভাবিক হবে। এজন্য লাগতে পারে আরও কয়েকদিন। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। রাজধানীর কাফরুলে যুবদল কর্মী হত্যার মিশনে পেশাদার ভাট খুনিদের দল ছিল বলে মনে করছে পুলিশ। আর পরিবারের অভিযোগ, রাজনৈতিক রোশানল থেকেই এমন হত্যাকাণ্ড। আর এই ঘটনায় পুলিশ 5 জনকে আটক করেছে বলে দাবি করছেন স্থানীয়রা। তবে পুলিশ 1 জনকে আটকের কথা নিশ্চিত করেছে। শুক্রবার রাত 11টার পর মিরপুরের কাফরুলে শেরি বাংলা প্রাথমিক স্কুলের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী। 1 জনকে আটক করে স্থানীয়রা, 2 জন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন। থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় অপরিচিত কয়েকজনকে আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে কারণ জানতে চান ইউসুফ। কিছু বুঝে ওঠার আগেই তারা বাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। সেই গুলি লাগে ইউসুফ, মনির ও সালমানের শরীরে। আমার সন্দেহের দরকার নাই, যেহেতু গ্রেফতার হয়েছে, ওকে জিজ্ঞাসাবাদে অটোমেটিক সবকিছু চলে আসবে। তাহলে আমি চাই সত্যটা যেন বের হয়, সত্য 164টা যেন আপনাদের এই মিডিয়াতে কভারেজ হয়। এদিকে স্থানীয়দের দাবি, হত্যা মিশনে অংশ নেওয়া 4 জন সহ অন্তত 5 জনকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 2 জনের কাছে পিস্তল ছিল, ওনারা যে আটকাইছে উনি আবার এমনি কোমরে ধরছে পাচ্চা করে, উনি আর বুঝতে পারে না যে ও বাইর করে শুট করে দেবে, মানে ও ডাইরেক্ট বাইর করে ডাইরেক্ট এখানে শুট করছে। এই ভাই তরকারি দোকান পেছে, নতুন আসছে 10 দিন হইছে, এর মাথা ধরে বয়ে আছে,
তা দেখলাম যে মাথা গুলি লাগছে। নিহতের ভাই কাফরুল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের আসল রূপকার কারা তার তদন্ত চলছে। যে অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি, ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। আমাদের অবজারভেশনে মনে হলো যে যারা গতকালকে ঘটনা ঘটাইছে তারা পেশাদার। স্থানীয়দের দাবি আর পরিবারের সংশয় আমলে নিয়ে পুলিশ কি পারবে মূল পরিকল্পনাকারীদের সামনে আনতে, এমনটাই এখন স্থানীয়দের কাছে বড় প্রশ্ন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আইসিসিবিতে 64তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসবের তৃতীয় এবং শেষ দিন। ফেয়ার কনভেইনার ইন্টারন্যাশনাল আয়োজিত এই মেলায় আজ সকাল থেকে শিক্ষার্থী এবং অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মেলায় 45টির বেশি দেশের 2500 বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়া যায় এক ছাদের নিচে। প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার পাশাপাশি ছিল স্কলারশিপ ও ভর্তি বিষয়ক সঠিক দিক নির্দেশনা। সবার জন্য উন্মুক্ত এই মেলা শেষ হয় রাত 8টায়। এই ইভেন্ট অ্যারেঞ্জ করার মাধ্যমে অনেক স্টুডেন্ট এবং অভিভাবকরা এখানে এসে অনেক মূল্যবান তথ্য জানতে পারছেন। আপনাদের রিভিউ দেখি অনেকে যায়, অনেক কিছুই বলে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। এই মেলা উপলক্ষে আমরা কিছু অফারও রেখেছি স্টুডেন্টদের জন্য। একটা প্রিমিয়াম কার্ড, সেই প্রিমিয়াম কার্ডে আইএস ক্যাশব্যাক থেকে শুরু করে অ্যাকোমোডেশন কস্ট ওয়েভার পর্যন্ত আমরা দিয়ে থাকছি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও ডিজিটাল সহায়ক ব্যবস্থা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদেরও প্রতিভা রয়েছে, কিন্তু তাদের মেধা বিকাশে সহায়কর সুযোগ এখনো নিশ্চিত করা যায়নি। তাই রাষ্ট্রকে এই কার্যকর উদ্যোগ নিতে হবে। এই 46 লক্ষ মানুষ যাতে শিক্ষায় এবং যাদের যতটুকু যেরকম ভাবে পারেন দৈনন্দিন জীবনে কাজ করার জন্য, তার লেখাপড়া, তার জ্ঞান চর্চা, তার রিসার্চ যদি তিনি করতে পারেন, কারণ প্রতিবন্ধীরা সাধারণত খুব মেধাবী হয়, নানাবিধ কাজের মধ্যে রেখে তাদেরকে গড়ে তোলা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব রাষ্ট্রকে অবশ্যই পালন করবে। ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।